Welcome to Akhara Study. Today, we shall learn West Bengal Board Class 8 English book Blossoms, New Syllabus, Chapter 10, Tales of Childhood. আজকের এই দারুণ গল্পের আসরে আমরা এমন একজন জীবনের কথা জানব যার লেখা পড়ে সারা পৃথিবীর শিশু কিশোররা বছরের পর বছর ধরে মুগ্ধ হয়ে আছে। বিখ্যাত ব্রিটিশ লেখক রোয়াল্ড ডাল। হ্যাঁ, আজ আমরা তারই ছেলেবেলার এক টুকরো রঙিন ছবি এঁকে ফেলব আমাদের কল্পনার ক্যানভাসে। তো চলো আর একদম দেরি না করে সোজা ঢুকে পড়া যাক তার সেই পুরনো দিনের স্মৃতির পাতায়, যেখানে লুকিয়ে আছে এক অসাধারণ বর্ণময় শৈশব। পুরো গল্পটা যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য চলো শুরুতেই এই ছোট্ট টাইমলাইনটা একটু দেখে নিই। ১৯১৮ সাল থেকে শুরু করে ১৯২২ সাল, মাঝখানে মাত্র কয়েকটা বছর। কিন্তু জানো তো, এই কয়েকটা বছরের মধ্যেই ছোট্ট রোয়াল্ড ডালের জীবনে ঘটে গিয়েছিল অনেকগুলো বড় বড় ঘটনা। একদিকে যেমন ছিল বাঁধ ভাঙা আনন্দ, ঠিক অন্যদিকে নেমে এসেছিল এক গভীর বিষাদ। আর তারপর আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর এক অদম্য লড়াই। চলো পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক এই সময়টা ঠিক কিভাবে একটা ছোট্ট শিশুর জীবনকে গড়ে তুলেছিল। গল্পের শুরুটা হচ্ছে ঠিক ১৯১৮ সালে। লেখকের বয়স তখন মাত্র ২ বছর। সেই সময় তারা সপরিবারে কার্ডিফ থেকে প্রায় ৮ মাইল উত্তরে র্যাডেরি নামের এক গ্রামের কাছে চলে আসেন। আর সেখানে তারা যে বাড়িতে থাকতে শুরু করেন, সেটা কিন্তু কোনো সাধারণ বাড়ি ছিল না। সেটা ছিল এক বিশাল রাজকীয় প্রাসাদ। একবার চোখ বন্ধ করে ভাবতো, চারপাশে চোখ জুড়ানো সবুজ বিশাল লন, সুন্দর সব ব্যালকনি, আর একরের পর একর জুড়ে খামার আর জঙ্গল। কর্মচারীদের থাকার জন্য রয়েছে অসংখ্য ছোট ছোট কুটির। মাঠের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে দুধেল গাই, আস্তাবলে দাঁড়িয়ে আছে রীতিমতো বলিষ্ঠ ঘোড়া, আর পোল্ট্রি ফার্মে তো গিজগিজ করছে মুরগির দল। একেবারে যেন রূপকথার পাতা থেকে উঠে আসা এক স্বপ্নের জীবন, তাই না? আর এই যে বিশাল রাজকীয় একটা বাড়ির কথা বললাম, এটাকে ঠিকমতো বোঝানোর জন্য বইতে একটা ভীষণ সুন্দর ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। শব্দটা হলো ইম্পোজিং। আমাদের নতুন শব্দ শেখার তালিকায় এই শব্দটা কিন্তু একদম উপরের দিকে থাকবে। ইম্পোজিং কথাটার মানে হলো ইমপ্রেসিভ টু লুক অ্যাট, অর্থাৎ এমন কিছু যা দেখতে অত্যন্ত চিত্তাকর্ষক, বিশাল এবং মনে গভীর ছাপ ফেলে। সত্যি বলতে কি, ছাদের উপর ছোট্ট ছোট্ট মিনার বা টারেটস সমেত এই ইম্পোজিং বাড়িটার দিকে তাকালে যে কেউ বিস্ময়ে হতবাক হয়ে যাবে। কিন্তু জীবন তো আর সবসময় সরল রেখায় চলে না। সেই রূপকথার মতো সুখের জীবনে হঠাৎ করে ১৯২০ সালে ঘনিয়ে এলো এক ঘোর অন্ধকার। লেখকের বয়স তখন সবেমাত্র ৩ বছর। তার নিজের বড় দিদি, মাত্র ৭ বছরের ছোট্ট অ্যাস্ট্রি, হঠাৎ করেই অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে মারা যায়। অ্যাস্ট্রি ছিল বাবার অত্যন্ত আদরের, একেবারে চোখের মণি যাকে বলে। এই আকস্মিক মৃত্যুতে বাবা এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি যেন শোকে একেবারে নির্বাক ও দিশেহারা হয়ে পড়লেন। একটা হাসিখুশি পরিবারের ওপর যেন আচমকা এক বিষাদের কালো মেঘ নেমে এসে সবকিছু তছনছ করে দিল। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে হয়তো মনে হবে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়ার মতো রোগ তো আধুনিক চিকিৎসায় খুব সহজেই সেরে যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে ঘটনাটা ১৯২০ সালের। তখন পেনিসিলিন বা ম্যাজিকের মতো কাজ করা কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কারই হয়নি। তাই সেই সময়ে এই ধরনের সাধারণ রোগগুলো মানুষের জীবনের জন্য ছিল এক বিশাল বড় থ্রেট মানে হলো ডেঞ্জার বা মারাত্মক বিপদ। আধুনিক চিকিৎসার অভাবে এই রোগগুলোই তখন মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক ছিল। মেয়ের অকাল মৃত্যুর শোকে কাতর বাবা এর ঠিক ১ মাস পরেই নিজেই নিউমোনিয়ায় আক্রান্ত হন। কিন্তু এখানে সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টা কি জানো? তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করে বাঁচার কোনো চেষ্টাই করলেন না। জীবনে যেন তার আর কোনো মোহ বা বেঁচে থাকার ইচ্ছাই অবশিষ্ট ছিল না। লেখক তার বাবার মানসিক অবস্থা বোঝাতে গিয়ে অত্যন্ত আবেগপূর্ণভাবে বলেছেন, হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, অর্থাৎ শোকস্তব্ধ বাবা যেন স্বর্গে তার আদরের মেয়ের কাছে চলে যেতে চাইছিলেন। আর এভাবেই মাত্র ৫৭ বছর বয়সে পরিবারকে এক গভীর শোকের সাগরে ভাসিয়ে তিনিও পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। একবার ভেবে দেখো, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে নিজের প্রিয় স্বামী এবং আদরের সন্তানকে হারানো এক মায়ের জন্য কতটা ভয়াবহ হতে পারে। এক লহমায় যেন গোটা পৃথিবীটা থমকে যায়। কিন্তু এই মা ছিলেন অসাধারণ শক্ত মনের এক নারী। এত বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও তিনি কিন্তু ভেঙে পড়লেন না, বরং অসীম সাহসের সাথে নিজের বাকি ৫ সন্তানের দায়িত্ব সম্পূর্ণ একা নিজের কাঁধে তুলে নিলেন। তিনি সেই রাডির গ্রামের বিশাল বাড়িটা বিক্রি করে দিলেন এবং ছেলে মেয়েদের নিয়ে কয়েক মাইল দূরে ল্যান্ডাফের কাম্বারল্যান্ড লজ নামের একটি অপেক্ষাকৃত ছোট বাড়িতে এসে উঠলেন। শুরু হলো এক মায়ের একাকী জীবনের এক নতুন লড়াই। তাদের এই নতুন বাড়িটা ছিল একটা মাঝারি আকারের সাবাবান ভিল্লা। এই সাবাবান শব্দটার অর্থ চলো একটু জেনে নিই। এর মানে হল রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অব দ্য সিটি, অর্থাৎ শহরের মূল কোলাহলপূর্ণ কেন্দ্র থেকে একটু বাইরের দিকে যে শান্ত আবাসিক এলাকা বা শহরতলি থাকে তাকেই সাবাবান বলা হয়। এই মনোরম শহরতলিতেই ছোট্ট ডাল এবং তার পরিবারের এক নতুন অধ্যায়ের সূচনা হল।
পুরনো দুঃখকে দূরে সরিয়ে আবার নতুন করে বাঁচার আশা জাগল। এরপর সময় তার নিজের নিয়মেই এগিয়ে চলল। আমরা চলে এলাম ১৯২২ সালে। লেখক তখন ৬ বছরের ছোট্ট এক বালক। ল্যান্টাফের সেই শহরতলিতেই তিনি জীবনের প্রথম স্কুলে পা রাখলেন। স্কুলটির নাম ছিল এলম ট্রি হাউস কিন্ডারগার্টেন। মিসেস করফিল্ড এবং মিস টাকার নামের ২ বোন মিলে এ স্কুলটি চালাতেন। নতুন পরিবেশ, নতুন বন্ধু, ছোট্ট রোয়াল্ড ডালের শিক্ষা জীবনের প্রথম ধাপটি শুরু হলো এই স্কুলে। তবে মজার বিষয় কি জানো? সেই স্কুলের ক্লাসরুম ঠিক কেমন দেখতে ছিল বা শিক্ষিকাদের মুখ কেমন ছিল তা আজ আর লেখকের মনে নেই। সেই স্মৃতিগুলো তার কাছে একেবারে ব্লার্ড। ব্লার্ড মানে হল নট ক্লিয়ার বা অস্পষ্ট, যা পরিষ্কারভাবে দেখা বা বোঝা যায় না। এত বছর পর তার শুধু একটা অস্পষ্ট স্মৃতিই মনে পড়ে, সেটা হলো সিঁড়িতে বসে বারবার নিজের জুতোর ফিতে বাঁধার আপ্রাণ চেষ্টা করা। এই একটা ছোট স্মৃতি ছাড়া স্কুলের ভেতরের আর কিছুই তার স্পষ্টভাবে মনে নেই। কালের নিয়মে সবটাই যেন ঝাপসা হয়ে গেছে। কিন্তু স্কুলের ভেতরের কথা অস্পষ্ট হলেও স্কুলে যাওয়ার রাস্তাটার কথা কিন্তু তার মনে একেবারে জলজল করছে। কারণ প্রতিদিনের সেই যাত্রাটা ছিল ভীষণ ভীষণ রোমাঞ্চকর। ভাবা যায় প্রতিদিন তিনি তার সবচেয়ে বড় দিদির সাথে ট্রাইসাইকেলে বা ৩ চাকার সাইকেলে চেপে স্কুলে যেতেন। কোনো বড়রা তাদের সাথে যেত না। ছোট্ট ট্রাইসাইকেলে চেপে প্যাডেল ঘুরিয়ে হাওয়ার বেগে ছুটে চলা, ভাবলি যেন চোখের সামনে ভেসে ওঠে সেই চরম উত্তেজনা আর বাঁধ ভাঙা আনন্দের মুহূর্তগুলো। আর এই সাইকেল চালানোর দুর্দান্ত স্মৃতিটা লেখকের মনে ভীষণ ভিভিডলি গাঁথা আছে। ভিভিডলি মানে হলো ক্লিয়ারলি বা একদম স্পষ্টভাবে, উজ্জ্বলভাবে। একদিকে যেমন স্কুলের ক্লাসরুমের স্মৃতিগুলো ব্লাড বা ঝাপসা হয়ে গেছে, ঠিক তার উল্টো দিকে রাস্তার সেই রোমাঞ্চকর ট্রাইসাইকেল রেসের কথাগুলো মনের মুকুরে একেবারে ভিভিড বা আয়নার মতো পরিষ্কার হয়ে আছে। এই বৈপরীত্যটাই আমাদের বুঝিয়ে দেয় যে ছোটবেলার আনন্দ আর রোমাঞ্চ মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলতে পারে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দুজনে যেন আনন্দে মেতে উঠত। সাইকেলের দুটো চাকায় ভর করে বাঁক ঘোরার সময় শরীরটা একপাশে ঝুঁকিয়ে দিয়ে তারা হাইওয়ের ঠিক মাঝখান দিয়ে প্রচণ্ড বেগে ছুটে চলত। আজকের দিনে রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালানো তো দূরের কথা ভাবাই যায় না, কিন্তু সেই পুরনো দিনে রাস্তায় মোটরগাড়ি দেখাটাই ছিল একটা বিরল ঘটনা। তাই ছোট্ট ছেলেমেয়েদের জন্য ফাঁকা হাইওয়ের মাঝখান দিয়ে অমন হুশ করে ধুলো উড়িয়ে ছুটে স্কুলে যাওয়াটা ছিল এক অদ্ভুত স্বাধীনতা। মানুষের স্মৃতিও সত্যিই খুব অদ্ভুত, তাই না? ৬২ বছর পর শৈশবের এত দীর্ঘ সময়ের মধ্যে শুধু এই সাইকেল চালানোর আনন্দটুকুই তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে টিকে আছে। তাই লেখক একটু নস্টালজিক হয়েই বলেছেন, ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। অর্থাৎ স্মৃতি হয়তো খুব বেশি অবশিষ্ট নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই অনেক দামি। ছোটবেলার এই সামান্য স্মৃতিগুলোই যেন জীবনের অমূল্য রত্ন, যা সারা জীবন মনের একদম গভীরে সযত্নে তোলা থাকে। আচ্ছা, লেখকের এই মন ছুঁয়ে যাওয়া ছোটবেলার গল্পটা তো বেশ সুন্দরভাবে জানা হলো। এবার চলো এই চ্যাপ্টারের গ্রামার বা ব্যাকরণ অংশ থেকে ভীষণ কাজের একটা নিয়ম শিখে নিই। এখানে দুটো বাক্য খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো তো। প্রথমটা হলো শি সেলস দ্য বিগ হাউস, আর দ্বিতীয়টা হলো দ্য বিগ হাউস ইজ সোল্ড বাই হার। দেখো, বাক্য দুটোর অর্থ একদম এক হলেও এদের গঠনের মধ্যে একটা বড় পার্থক্য আছে। প্রথম বাক্যটি হলো অ্যাক্টিভ ভয়েস আর দ্বিতীয় বাক্যটি হলো প্যাসিভ ভয়েস। এই পার্থক্যটা চলো একদম জনের মতো পরিষ্কার করে বুঝে নিই। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের সাবজেক্ট বা কর্তা নিজে সরাসরি কাজটা করে, যেমন মা নিজে বাড়িটা বিক্রি করছেন, দ্য সাবজেক্ট ডাজ সামথিং। অন্যদিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কিছু করে না, বরং সাবজেক্টের ওপর কোনো কাজ করা হয়। সামথিং ইজ ডান টু দ্য পার্সন অর থিং ডিনোটেড বাই দ্য সাবজেক্ট, যেমন বাড়িটা তার দ্বারা বিক্রি করা হচ্ছে। ব্যাস, এই সহজ নিয়মটা একবার মাথায় গেঁথে নিলে ইংরেজি গ্রামারের এই ভয়েস চেঞ্জের বিষয়টা তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এতক্ষণ ধরে আমরা একজনের জীবনের গল্প শুনলাম, তার আনন্দ, তার শোক, তার ছেলেবেলার এত সুন্দর সব স্মৃতি, এটা কিন্তু কোনো কল্পনার বা বানানো গল্প নয়, এটা স্বয়ং লেখকের নিজের জীবনেরই একটা অংশ। আর যখন কোনো লেখক নিজের জীবনের কথা নিজেই লেখেন, তখন সেই লেখাকে বলা হয় অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। ইংরেজিতে যাকে বলে আ পার্সোনাল অ্যাকাউন্ট অফ দি অথর্স ওন লাইফ। রোয়াল্ড ডালের এই টেলস অফ চাইল্ডহুড হল তেমনই এক চমৎকার আত্মজীবনীর অংশ, যা আমাদের শিখিয়ে গেল জীবন ঠিক কতটা বৈচিত্র্যময়। আশা করি রোয়াল্ড ডালের এই ছোট্টবেলার সুন্দর ও আবেগপূর্ণ গল্পটি তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং গ্রামারের নিয়মটাও একদম পরিষ্কারভাবে বোঝা গেছে। যদি আজকের এই আলোচনাটি তোমাদের পড়াশোনা বুঝতে সাহায্য করে থাকে, তবে ভিডিওতে লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে এবং এই ধরনের আরও আকর্ষণীয় পর্ব পেতে আখারা স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কিন্তু বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ থেকে ৬০ বছর পর ঠিক রোয়াল্ড ডালের মতোই তোমার ছোটবেলার ঠিক কোন স্মৃতিটা মনের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে থাকবে বলে মনে হয়?
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে আনন্দের সাথে পড়াশোনা চালিয়ে যাও।